দুঃখিত, আমি আসলে। ঠিক আছে, এটা এরকম হতেই পারে, আসলে আমারই খেয়াল করা উচিত ছিল। আমি আপনার বইগুলো উঠিয়ে দিচ্ছি। না না না, লাগবে না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি মোবারক সাহেবকে খুঁজছিলাম। উনি আছেন ওইদিকে। হ্যাঁ, ওই ডান পাশে যান, তাহলে পাবেন। আসসালামু আলাইকুম। আপনি কি আমাকে কিছু বলতে চাচ্ছেন? জি, আমি গত পরশু চন্দনপুর থেকে ঢাকায় এসেছি। এই এই চিঠিটা আমার শিক্ষক গৌরীশঙ্কর বাবু আপনাকে দিতে বলেছেন। গৌরীশঙ্করের চিঠি? গৌরীশঙ্কর তো আমারও শিক্ষক ছিলেন। স্যার কেমন আছেন? কতদিন স্যারের সাথে দেখা হয় না। মানে স্যার তো আর বেঁচে নেই। স্যার মারা গেছেন? জি, আমাকে যেদিন চিঠিটা দিয়েছিলেন তার পরের দিনই। হ্যাঁ, তা তো যাবেই। ডাক এলে সাড়া না দেওয়ার সুযোগ নেই। স্যার আমার লেখা ভীষণ পছন্দ করতেন। সবসময় বলতেন আমি যাতে লেখালেখিটা বন্ধ না করি। তাই সেদিন চিঠিটা আমার হাতে দিয়ে আপনার সাথে দেখা করতে বলেছেন। স্যার আপনাকে আমার কাছে পাঠিয়েছে চিঠিটা দিয়ে। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, কিন্তু কি জানেন, আজকাল লেখালেখি করতে আর পেটের ভাত সম্ভব হয় না। লেখালেখির পাশাপাশি একটা ভালো চাকরি হলে। আমি তো আসলে ঢাকায় একেবারেই নতুন, এখানে কিছুই চিনি না। আপনি যদি একটা ব্যবস্থা করে দিতেন, আপনার এখানেই এই খেয়ে পড়ে থাকার মতো একটা অঙ্ক হলেই হবে। আপনি এখানে কাজ করবেন? চিঠিতে যা দেখলাম আপনার ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। আপনি স্বাচ্ছন্দ্যের চেয়ে ভালো কাজ করতে পারবেন। তা না করে আপনি বই বিক্রি কাজ করবেন? দেখুন, আমি আসলে এই বিষয়টিকে ওভাবে দেখতে রাজি নই। আমি বই বিক্রি কথাটা না বলে যদি বলি বইয়ের পাতায় ধরে রাখা জ্ঞান বিক্রি করছি। আর বই তো মানব জীবনের প্রধানতম আলোর উৎস। আমি সে আলো বিক্রি করছি, আর নিজেও খুঁজে নিচ্ছি শুদ্ধতম আলো। বাহ, দারুণ বলেছেন। আমি আপনার যুক্তির কাছে পরাস্ত হলাম। ঠিক আছে, তাহলে আপনি লেগে পড়ুন আপনার জ্ঞান বিক্রি কাজে, আর ক্যাশ কাউন্টারে তন্নির কাছে দায়িত্ব বুঝে নেবেন। আরও হ্যাঁ, পাশেই থাকার ব্যবস্থা আছে, আপনি ইচ্ছে করলে ওখানেই উঠতে পারেন। অনেক ধন্যবাদ। তবে কাজের জায়গা আর থাকার জায়গার সমন্বয় ঘটিয়ে আমি আমার ব্যক্তি স্বাধীনতা হরণ করতে চাই না। আসি। মিষ্টি আমের মজায় লাইফ হোক ফ্রুটোময়।
মা, তোমাকে ছাড়া এই শহরে আমার খুব বেমানান লাগছে। এ শহরে ঝিঝিরা ডাকে না, সোডিয়ামের আলোয় পথ চলতে ইচ্ছে করে না, মন বসতে চাইছে না এখানে। তবে তুমি শুনে খুশি হবে, শঙ্কর স্যার যার কাছে পাঠিয়েছিলেন তার বইয়ের দোকানেই আমার একটা চাকরি হয়েছে। অন্য সংস্থান আর মাথা গোজার ঠাই দুটোই হয়েছে এই যান্ত্রিক শহরে। তুমি দ্রুত ভালো হয়ে ওঠো, আমার সমস্ত না পাঠানো চিঠি তোমার পাশে বসে তোমাকে পড়ে শোনাবো। লক্ষ্মী মা আমার। যা পেয়েছি, যা হয়েছি, যা কিছু মোর আশা, না জেনে ধাই তোমার পানে সকল ভালোবাসা। মিলন হবে তোমার সাথে একটি শুভ দৃষ্টিপাত, জীবন বধূ হবে তোমার নিত্য অনুরাগ। মরণ, আমার মরণ তুমি। বাহ, অসাধারণ ভর করার আবৃত্তি তোমার, খুব ভালো হয়েছে। আপনার এই ভালোবাসা যদি চলমান থাকে তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকবো। অবশ্যই থাকবে, অবশ্যই। স্যার, এই বইটা নিতে পারেন, গত মাসেই পড়েছি, খুব ভালো একটা বই। ওনাকে দিতে পারেন। সত্যি আপনি অনেক সুন্দর আবৃত্তি করেছেন। হেমন্তে শিশির কণায় যখন রোদ খেলা করে তখন আমি আবৃত্তি করি, রাতে যখন ঝিঝি পোকারা ডাকে তখন আমি আবৃত্তি করি। বলতে পারেন আবৃত্তি আমার সুখের বহিঃপ্রকাশ। বাহ, বেশ ভালো বলেছেন তো। আপনি অনেক সুখী মানুষ না? আপনাকে দেখে অন্তত তাই মনে হচ্ছে। সুখকে যারা মরীচিকার সাথে তুলনা করে না, তারা কখনো সুখী হতে পারে না। সুখকে হাতের মুঠোয় বন্দি করতে হয়, আর অল্প পাওয়ায় সন্তুষ্ট হতে হয়। খুব ভালো বলেছেন। কাজ করেন। প্রীতম, এদিকে এসো, তোমাকে পরিচয় করে দিই। ইনি হচ্ছেন জলরং প্রকাশনী মালিক। ওই তুমি যে বিষয়টা নিয়ে আলাপ করছিলে, তোমার সাথে আলাপ করতে পারো। বসো বসো বসে করো। আমি আসলে ছোটবেলা থেকেই বইটই পড়ি, আর কখন যে নিজেই লেখালেখি শুরু করে দিচ্ছ, তাই তো? জি। কয়টা বই বেরিয়েছে তোমার? দু একটা নাম বলো তো। আমার আসলে কোনো বই, উপন্যাস, কবিতা কোথাও প্রকাশিত হয়নি বা পেপারেও ছাপা হয়নি। তুমি কেমন লিখো? মানে তোমার গল্পগুলো কেমন? বেশ ভালো। কে বলেছে তোমার লেখাগুলো ভালো? কেউ পড়েছে তোমার লেখা? না, কেউ কেউ পড়েনি। তুমি তো দেখছি পাঠক শূন্য কবি। নিজের সন্তানকে তো কেউ খারাপ বলে না। তুমি শখের বসে লেখালেখি করো, কিন্তু আমি তো শখের বসে প্রকাশনী চালাই না। ব্যবসায়িকভাবে তো আমি বড় লেখকদের বই প্রকাশ করে থাকি। তোমার লেখা প্রকাশ করতে আমি আসলে ব্যবসায় রস দিতে পারবো না। ঠিক আছে, আর যদি কখনো তোমার মতো নতুন লেখকদের নিয়ে কোনো কাজ করি তাহলে অবশ্যই তোমাকে জানাবো। একটু দেখবেন ওর জন্য, কেমন? হ্যাঁ, ঠিক আছে, আসো। যে কথা ছিলাম, সামনে তো নতুন বই মেলা আসছে, আমরা কবির মন খারাপ নাকি? কিছুটা।
আপনি না কবি, সুখী মানুষ, হাতের মুঠো সুখ বন্দি করে রাখতে জানেন। আপনার বুঝি মন খারাপ হয়? দেখুন তন্নি, আমি একজন কবি, কিন্তু তার তার আগে আমি তো একজন মানুষ। আমারও দুঃখ হয়। আর তাছাড়া একজন কবির কি দুঃখ করার অধিকার নেই নাকি? না না প্রীতম ভাই, আমি আসলে সেই অর্থে বলিনি। আচ্ছা যাই হোক, বাদ দেন, মন খারাপ করবেন না। আরেকটা কথা, আপনার যদি প্রতিভা থাকে সেটা অবশ্যই বিকশিত হবে। আপনি জানেন, হ্যাঁ, গতকাল স্যার আমাকে সব কিছু বলেছে। আচ্ছা, উনি উনি আমাদের রেগুলার কাস্টমার, অনেক সময় নিয়ে খুঁটে খুঁটে বই কিনেন। নতুন লেখকেরা বই কিনতে চান, আর বই যদি ভালো না লাগে খালি হাতে চলে যায়। তাহলে ওনাকে সাহায্য করা তো আমার দায়িত্ব নাকি? হ্যাঁ, নারীর মূল্যায়ন শরৎচন্দ্র খুব সুন্দর করে বর্ণনা করেছেন তার প্রবন্ধে। আপনি কি আমাকে ইনডাইরেক্টলি বলতে চাইছেন যে আমি শরৎচন্দ্র পড়িনি? আপনার মতো একজন বই প্রেমীর চোখ ফাঁকি দেবে শরৎচন্দ্র এতটাও নির্দয় নন। তবে আমি তাকে ধন্যবাদ দিতে চাই অন্য একটি কারণে। কারণটা কি জানতে পারি? কারণটা ঝর্ণার জলের মতো স্বচ্ছ। আপনি এই যুগের মেয়ে হয়েও পার্লার কেন্দ্রিক না হয়ে বই কেন্দ্রিক হয়েছেন। শরৎবাবু যদি এই যুগের সাহিত্যিক হতেন, তাহলে অবশ্যই তার একটি প্রবন্ধ আপনার নামে উৎসর্গ করে যেত। কিন্তু উনি তো বেঁচে নেই, আর আমাকে কোনো বই উৎসর্গ করে যাননি। তাহলে ধন্যবাদটা শরৎবাবু কেন পাচ্ছেন? আপনার বক্তব্য কিছুটা অপ্রাসঙ্গিক হয়ে গেল না? উনি বেঁচে নেই কথাটা কিন্তু ঠিক না। লেখকেরা কখনো মৃত্যুবরণ করে না। এই যে তিনি আপনার সামনেই উপস্থিত আছেন। বাহ, বেশ ভালো গুছিয়ে কথা বলতে পারেন দেখছি। কিন্তু আপনার পরিচয়টা কি? আমি প্রীতম। প্রাথমিকভাবে এটাই আমার পরিচয়, কিন্তু আমার আরেকটা পরিচয় হয়েছে। সেটা হচ্ছে আমি এই দোকানের একজন বিক্রয় কর্মী। ও আচ্ছা, আমি আপনাকে সেদিন দেখেছিলাম, তাই না? মনে পড়েছে। মেয়েদের বুদ্ধি কলম কাটা ছুরির মতো, আপনি সেটা প্রমাণ করেন। যাই হোক, কাকে খুঁজছেন? খুঁজছি মানে? রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল বঙ্কিম, সৈয়দ শামসুল হক নাকি কায়কোবাদ? আপনি বলুন, আমি আপনাকে খুঁজে দিচ্ছি। দেখুন, বই পড়বার ইচ্ছে না হঠাৎ করে জানি। ওনাদের প্রায় সব বই আমার পড়া হয়েছে। আপনি বরং এক কাজ করতে পারেন, আমাকে এই সময়কার ভালো কোনো লেখকের বই সাজেস্ট করতে পারেন। আচ্ছা, আমি বোধহয় একজন ভালো লেখকের বই আপনাকে দিতে পারবো। উনি খুব ভালো লিখছেন, আপনার পড়ে ভালো লাগবে আশা করি। আচ্ছা, রাইটারের নাম কি? রাইটারকে আপনি চিনবেন না, নামেও বা কি আসে সে? তা অবশ্য ঠিক, লেখাটা ভালো হলেই হলো। দিন তাহলে। কিন্তু এখনো তো দোকানে বইটি আসেনি, অর্ডার করতে হবে। আমার 2 দিন সময় লাগবে। ঠিক আছে, ভালো লেখকের ভালো বই পড়ার জন্য না হয় 2 দিন অপেক্ষা করব। আচ্ছা তাহলে আসি। আপনার জন্য অনেক কষ্ট করে ম্যানেজ করেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি বই এনে দেওয়ার জন্য।
ধন্যবাদটা আমাকে দিয়েন না, সেটা না হয় তোলা থাক নতুন রাইটারের জন্য। আপনার বইটা পড়ে পছন্দ হলে আমাকে জানাবেন, আমি তার কাছে আপনার ধন্যবাদটা পৌঁছে দেবো। আর আই এম রিয়েলি সরি এই যে আপনার বইটা র্যাপিং করে দিতে পারিনি। আরে না না, ঠিক আছে, র্যাপিং করা লাগবে না। আমি তাহলে আসি। ভালো থাকবেন। প্রীতম ভাইয়া, কাল থেকে বইমেলা শুরু। আমি আপনাকে দুজন প্রকাশকের ঠিকানা দিচ্ছি, আপনি চাইলে দেখা করতে পারেন। অমর একুশে বইমেলা, শত শত বইয়ের ভিড়ে সলজ্জ আনন্দ নিয়ে আমার বইটাও প্রকাশ পাবে। থ্যাংক ইউ। ঠিক আছে, কাজে গেলাম আমি। কোনো এক হলুদ বসন্তে নীলখামে তোমার নিমন্ত্রণ, খোপায় দিব বেলি ফুল আর গোলাপ অস্ফালন। কোনো এক চৈত্রের দুপুরে রোদ ভিজিয়ে তোমার শহরে আমার বিচরণ, 5 আঙ্গুলের আলতো ছোঁয়ায় তোমার শিহরণ। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি প্রীতম। ও আচ্ছা আচ্ছা, আমি রফিক বলছি। কি বিষয়? ওই যে আমি ফোনে বললাম আপনাকে। ও আচ্ছা, আমরা তো আসলে এই মুহূর্তে কোনো মানে নতুন লেখকদের বই করছি না আর কি। তো আপনি তো বইয়ের ব্যাপারে বলেছিলেন। আমি বেশি জোর দিয়ে বলছি না, মানে আপনি জাস্ট একটু আমার পাণ্ডুলিপিটা পড়ে দেখেন। কিন্তু আমি আপনাকে বললাম যে আপনি আসলে অন্য প্রকাশনাতে যে একটু যোগাযোগ করে দেখতে পারেন, আমার মনে হয় ওনারা হয়তো করতে পারে। আমি এই মুহূর্তে আসলে নতুনদের বই করবো না, সরি। আচ্ছা ঠিক আছে, আপনার সময় নষ্ট করলাম না। আচ্ছা। আরে আপনি? আরে আমি এখানে আসলে একটা কাজে এসেছিলাম। ইফতিকার ইফতির বইটি পড়েছি। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা বই সাজেস্ট করার জন্য। আপনার ভালো লেগেছে তার কবিতাগুলো? অসম্ভব ভালো লেগেছে। ওনার একটা বই পড়ে আমি মস্ত বড় ফ্যান হয়ে গেছি ওনার। ওনার লেখার মধ্যে কেমন যেন একটা জাদু আছে, শুনে ভাসিয়ে নেওয়ার মতো। তাহলে তো আপনার ধন্যবাদটা তার কাছে পৌঁছে দিতে হয়। অবশ্যই, যত তাড়াতাড়ি পারেন ওনার কাছে আমার ও ধন্যবাদটা পৌঁছে দেবেন। আর আমাকে অবশ্যই ওনার আরেকটি বই ম্যানেজ করে দেবেন। কিন্তু ওনার তো আর কোনো বই এখন। আমি সেসব জানি না, আপনি জাস্ট ওনার আরেকটা বই আমাকে যত তাড়াতাড়ি পারেন এনে দেন। আচ্ছা আমি চেষ্টা করব, তবে আমাকে কিছুদিন সময় দিতে হবে। কিছুদিন সময় আপনার অপেক্ষা করতে হবে। তা লাগুক, আমি ভালো লেখকের বই পড়ার জন্য তো অবশ্যই অপেক্ষা করব। এই বইমেলাতে কিন্তু অন্যান্য লেখকের বই বেরিয়েছে, ট্রাই করতে পারেন। দেখি ভালো লাগলে নেব। আসি তাহলে।
মা, তুমি শুনে খুব খুশি হবে আমি এই শহরে ধীরে ধীরে ভালো থাকতে শিখছি। অসম্ভব বই পাগল একটি মেয়ের সঙ্গে আমার পরিচয় ঘটেছে। অদ্ভুত সুন্দর মেয়েটি আমার কাছে ভালো লেখকের বই আবদার করে। পাঠকের খুশিতে লেখকের অনুভূতি কি সেটা তোমাকে কখনো বলে বোঝাতে পারবো না। দোয়া করো মা, আমিও যেন সবার পাঠক প্রিয় কবি হয়ে উঠতে পারি। শুনেছি ভালোবাসায় ডুবে গেছে তোমার শহর, আমার শহরে সুখ হয়েছে বৈরী। তাই আমার শহরে তোমাকে মিস করছি, শহরও তোমায় পাওয়ার জন্য তৈরি। হে কৃষ্ণচূড়া, সাক্ষী থেকো। স্বর্ণলতা হাসিটি ছিল আমার প্রথম পাঠিকা। এত মুগ্ধতা নিয়ে কি ভাবছো? না, কিছু না। তুমি মিথ্যা বললে আমি সব বুঝতে পারি, কারণ তোমার চোখের ভাষা আমি পড়তে পারি। তুমি আমার চোখের ভাষা পড়তে পারো? বলো তো, আমার চোখ কি বলছে? তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। আমার জন্য তোমার মনে একটা সুপ্ত ভালোবাসা সৃষ্টি হয়েছে। কি ঠিক বলেছি? কি যে বলো না, আমরা দুজন শুধু ভালো বন্ধু। বন্ধুত্ব থেকে ভালোবাসা সৃষ্টির ইতিহাস কিন্তু বিরল নয়। পৃথিবীর সর্বোচ্চ ভালোবাসাগুলো বন্ধুত্ব থেকেই সৃষ্টি হয়েছে। প্রীতম, তুমি একবার মুখ ফুটে আমাকে ভালোবাসার কথাটা বলো, দেখবে পৃথিবীটা কত সুন্দর। না, আমি পারবো না। কেন পারবে না? আধারের মানুষ আমি, অন্ধকারে আলো জ্বালাতে আমার ভয় হয়। যদি সে অর্বাচীন আলোয় তোমায় দেখতে না পাই। তুমি না কবি, ভালোবাসার মুখোমুখি হতে এত ভয় পাও? শুধু একবার মুখ ফুটে বলো আমাকে ভালোবাসো। না। কি বলবে না? বললাম তো না। সত্যি বলবে না? হ্যাঁ, বলবো না। দাঁড়া, দেখাচ্ছি মজা। আরে কি করছো? তুমি তো সাঁতার পারো না, কি করছো? সাঁতার জানি না বলেই তো ডুবতে চাই। আরে আমি ডুবে যাব আর তুমি আমাকে তুলবে। কি তুলবে না? আরে ঠিক আছে, কিন্তু এইভাবে তুমি করো না, পড়ে যা। বাবা প্লিজ, বাবা প্লিজ, বাবা থামো প্লিজ, বাবা তুই পড়ে সাঁতার জানো না, বাবা জানো না।
কেমন আছেন? ভালো, আপনি? ভালো। অনেক কষ্ট করে ইফতেখার ইফতি দ্বিতীয় বইটি আপনার জন্য সংগ্রহ করেছি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। বইটার দাম কত? না না, দাম দিতে হবে না। কিন্তু কেন? আমি ওনাকে আপনার আগ্রহের কথা বলেছি, তাই আপনাকে বইটা গিফট করেছেন উনি। আপনি আমার কথা ওনাকে বলেছেন? জি, কি বললেন? বলেছি যে সে আপনার পাঠকপ্রিয় কবি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি যাই তাহলে, বাড়ি গিয়ে বইটা পড়তে হবে। থ্যাংক ইউ। হাসিতে তোমার মুক্ত ঝরে, চেয়ে থাকে শ্রাবণ মেঘের দল, পাহাড়ি ঝর্ণা ধারায় তুমি সুপ্ত প্রেমের জল। আরে আপনি? আসলে আজকে আমি কোনো বইয়ের জন্য আসিনি, আজকে এসেছি একটা আবদার নিয়ে। কি আবদার? কফি খাবেন? না ধন্যবাদ। কি আবদার বলুন। আমি আসলে ইফতিকার ইফতির বই পড়ার পর থেকে না আমার ভেতর কিছু একটা অনুভব করছে, আমি বুঝতে পারছি না, কিন্তু আমার মধ্যে কোনো একটা কিছু হয়েছে যেটা আমি আমি নিজেও বুঝতে পারছি না। আমিও ঠিক বুঝতে পারছি না আপনি কি বোঝাতে চাইছেন। এই কবি ভদ্রলোকের সঙ্গে আমার দেখা করা ভীষণ দরকার। আপনি কি আমাকে একটাবার দেখা করবার সুযোগ করে দিবেন? কিন্তু উনি তো এভাবে কারোর সাথে দেখা করেন না। ওনাকে বলুন আমি আমি কোনো সাধারণ ভক্ত নই, আমি আমি আসলে ওনাকে জানতে চাই। ওনার বই পড়ার পর থেকে আমার মনে হচ্ছে যে মানে আমার ভেতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। আমি আমি ওনাকে আরো জানতে চাই, আমি ওনার সঙ্গে দেখা করবই। প্লিজ একটু একটু ব্যবস্থা তো করুন। উনি যদি আপনার সাথে দেখা করতে না চায়? বইয়েও না একটা লাইন পড়েছিলাম, কেউ যদি মন থেকে কিছু চায় তবে সে তা পায়। বিশ্বাস করুন আমি মন থেকে চাইছি, শুধু একটাবার দেখা করা দরকার। যৌক্তিক দাবি আপনার, কিন্তু ইফতেখার ইফতি এই দাবি খণ্ডাতে পারবে বলে আমার মনে হয় না। তবে আপনি আসুন 12ই ফাল্গুন, দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক ভালো, আপনি বিশ্বাস করতে পারবেন না, আমি আমি
আচ্ছা, আপনাদের এখানে একজন আপনি কি প্রীতম ভাইকে খুঁজছেন? জি, উনি কোথায়? সরি, আপনি কিছু জানেন না? না তো, কি হয়েছে? উনি তো গতকালই চাকরি ছেড়ে চলে গেছে। চাকরি ছেড়ে চলে গেছে? কিন্তু কেন? আসলে গতকাল দুপুরে ওনার মা মারা গিয়েছে। ওনার তো মা ছাড়া কেউ নেই, উনি চাকরিটা মায়ের জন্যই করতেন। ও, সমস্যাটা হলো আজকে আমার প্রীতমের সঙ্গে ওই লেখক ইফতেখার ইফতির সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল। এখন কিভাবে দেখা হবে আমার লেখকের সঙ্গে আমি বুঝতে পারছি না। ও আচ্ছা, আসলে প্রীতম ভাই আপনাকে বলতে নিষেধ করেছিল, কিন্তু আমার মনে হচ্ছে আজ আপনার সত্যিটা জানা উচিত। আপনি যে লেখককে খুঁজছেন, আপনার পছন্দের লেখক ইফতিকার ইফতি, উনি আর কেউ নয়, উনি আমাদের প্রীতম ভাইয়া। মানে কি, আপনি কি বলছেন এসব? ইফতেখার ইফতি হচ্ছে প্রীতম ভাইয়ের ছদ্মনাম। ওনার লেখার হাত খুবই ভালো, কিন্তু প্রকাশকেরা নতুন লেখকের লেখা প্রকাশ করতে চাচ্ছিল না। আর এই সময় আপনি নতুন লেখকের বই খুঁজছিলেন, তাই আর কি। থাক, থাক, আর বলতে হবে না। আপনি আপনি প্রীতমের বাড়ির ঠিকানাটা একটু আমাকে দেবেন প্লিজ। আমি সরি, এক্ষেত্রে আমি আসলে আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। তাহলে ফোন নাম্বারটা দিন, আমি ফোনে ওকে। ওনার মোবাইল নাম্বার দেওয়া নিষেধ আছে। তাছাড়া আমরা ফোন করে ওনার ফোন বন্ধ পাচ্ছি। এত সরি সরি বলছেন কেন আপনি? আপনি বুঝতে পারছেন আমার কি অবস্থা? আমি এখন কোথায় খুঁজে পাবো আমার প্রীতমকে? কোথায় খুঁজে পাবো আমি? ওকে যে আমার ভীষণ দরকার, ওকে আমার ভীষণ দরকার। আমি নিজেও বুঝতে পারছি না প্রীতম কেন আমার কাছ থেকে ওর প্রতিভাকে এভাবে লুকিয়ে রাখলো।
যদি হঠাৎ করে ভালোবাসো, বলবো বেশো না ভালো আমায়। ভব ঘুরে আমি এক চিলতে আকাশ, দিতে পারবো না তোমায়। যদি হারিয়ে যাই হঠাৎ করে কাক ডাকা দুপুরে, খুঁজে পাবে আমায় এই শহরের খুব কাছে বৃক্ষরাজি সবুজ ছায়ায়, যেখানে নীল আকাশের নির্জনতায় কাশফুল সাদা মেঘের সাথে কথা কয়। খুঁজে দেখো পাবে আমায়, যেখানে চৈত্রের বাতাসে রঙিন প্রজাপতি হরণ করে প্রেম। খুঁজে দেখো মন থেকে, সত্যি সত্যি খুঁজে পাবে আমায়। মাই গড, এখানে যে বর্ণনা আছে এটাই তোর হারাবার ঠিকানা। তার মানে এখানে গেলে আমি ওকে খুঁজে পাবো। তুমি হারিয়ে যেতে পারো না। খুব অবাক হচ্ছ, তাই না? ভাবছো তোমাকে এখানে কিভাবে খুঁজে পেলাম? মানুষ মন থেকে কোনো কিছু সন্ধান করলে সেটা খুঁজে পায়, আমার বিশ্বাস। আমি সবকিছু জানতে পেরেছি। তুমি কেন এমনটা করলে? কেন? বসন্ত সবার হয় না, কিছু কেনর উত্তর হয় না। আমার উত্তর চাই না। তোমাকে বলেছিলাম না, ইফতির জন্য আমার ভিতরে কেমন কেমন যেন করে। আমি তখন বুঝতে পারতাম না, কিন্তু এখন আমি জানি এটা বোধহয় প্রেম। ফিরে যাও, পাতা ঝরা ফাল্গুনে বৃষ্টির আহ্বান করো না। ফিরে যাও, কষ্ট পাবে। আমি একাই শুধু কষ্ট পাবো। আমি এখন ফিরে গেলে তুমি কষ্ট পাবে না? গোধূলি লগ্ন শেষে যখন সন্ধ্যা নামে আমার কষ্ট হয়, কবিতা যখন ছন্দ হারায় আমার কষ্ট হয়, প্রজাপতি যখন শূন্যে হারায় আমার কষ্ট হয়, ঠিক তেমনি তুমি যদি হারিয়ে যাও আমার কষ্ট হবে। কিন্তু আমি সেই কষ্টকে আলিঙ্গন করতে চাই, কারণ মুঠোভর্তি সুখ হাতে নিয়ে আমি সেই ভবঘুরে কষ্টের ফেরিওয়ালা হতে চাই। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ। ঠিক আছে, আমিও তোমার চাওয়ার পথে আর বাধা হব না। শুধু তোমার কষ্ট মাখা স্মৃতিগুলো রেখে দেব আমার নীল মেঘের খামে। ইফতেখার ইফতি, তুমি ভালো থাকো, অনেক ভালো থাকো, ঠিক তোমার মতো করে। দাঁড়াও, তুমি কি পারবে এই ভবঘুরের হাত ধরে প্রজাপতির ডানায় পৃথিবী দেখতে? তুমি কি পারবে সন্ধ্যা প্রদীপ হয়ে আমার হয়ে জ্বলতে? অত কিছু জানি না, শুধু জানি সুযোগ পেলে কবিতায় কবিতায় সারা জীবন ভালোবাসবো। তুমি আমার প্রথম প্রেম, প্রথম পাঠক আর প্রথম প্রিয়তম। শোনো,
আমার একজন পরিচিত প্রকাশক আছে, ওনাকে তোমার পাণ্ডুলিপি দিয়েছি। উনি তোমার বই ছাপাবে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা এখন যাচ্ছি ওনার অফিসে। এখন আর তোমাকে কম্পিউটারে প্রিন্ট করে আমার জন্য একটা কপি ছাপাতে হবে না। এখন হাজার হাজার মহুয়া তোমার বই পড়বে।